সে নৌকাটা আজ থেকে 5 বছর আগে নদীতে ডুবে গেছিল। ও মা, তাহলে আর দেরি করো না, যাও এই অলৌকিক মাছগুলো নিয়ে রান্না করো। আমরা সবাই মিলে আজকে একসাথে পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। এই ফারজানা, চল আজকে তুই আমাদের বাড়িতে চল। বাবা গতকাল রাতে অনেক বড় একটা ইলিশ মাছ এনেছে। তোরা বড় লোক মানুষ, তোরা ইলিশ মাছ খাবি, এটাই স্বাভাবিক ব্যাপার। আর আমাদের কপালে পুঁটি মাছও জোটে না। তুই তো জানিস আমার মা তোকে কতটা ভালোবাসে, আর তাই মা বলেছে আমি যেন তোকে সাথে করে নিয়ে যাই। আমাদের বাড়িতে আজকে পান্তা ইলিশ হবে। আরে না না, তোর মা আমাকে পছন্দ করে এটা সত্যি, কিন্তু এটাও সত্যি তোর বাবা কিন্তু আমাকে একদম পছন্দ করে না। তোর বাবা সমাজের গণ্যমান্য ব্যক্তি, এই গ্রামের মেম্বার তিনি, আর আমরা গরিব মানুষ। আমার বাবা সামান্য একজন মাঝি। বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না, বন্ধুত্ব হয় অন্তরে অন্তরে। তুই আর আমি ছোটবেলাকার বন্ধু, তাহলে কেন শুধু শুধু এসব বাজে বাজে কথা বলছিস? আমি তোর আর একটা কথাও শুনবো না। এখনই আমার সাথে বাড়িতে যাবি। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোর সাথে যাচ্ছি। বিনি ফারজানাকে সাথে নিয়ে তাদের বাড়িতে গেল। যা, তোর সাথে আর একটা কথাও বলবো না। এতদিন পর তোর আমার কথা মনে হলো। বিনিকে দিয়ে প্রতিদিন খবর পাঠাই, একদিনও তুই আমাদের বাড়িতে আসিস না। তোমাদের বাড়িতে ইচ্ছে করে আসি না চাচি। তুমি তো জানো মেম্বার চাচা আমাকে একদম পছন্দ করেন না। তোর চাচার কথা ছাড়, তার কথা ধরে কোনো লাভ নেই। এক কাজ কর, এখন খেয়ে নে। ইলিশ মাছ রান্না করেছি, পান্তা ভাতে ইলিশ মাছ অনেক স্বাদ কিন্তু। এরপর ফারজানা খেতে বসলো, আর ঠিক তখনই সেখানে মেম্বার এসে হাজির হলো। আরে ফারজানা, তুই হঠাৎ করে আমাদের বাড়িতে? তোকে আর কতদিন বলবো বিনির সাথে মেলামেশা করবি না, ওর পড়াশোনার ক্ষতি হয়। বাবা, দয়া করে তুমি ওকে কিছু বলো না। ফারজানা আমার সাথে আসতে চায়নি, আমি ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। তাছাড়া মা বলেছিল আমি যেন ফারজানাকে নিয়ে বাড়িতে বেড়াতে আসি। তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? আমি তোমাকে কতবার বলবো ফারজানার এখন পড়াশোনার করার সময়, অথচ বিনি আজে বাজে বন্ধুদের সাথে সময় কাটিয়ে তার মূল্যবান সময় নষ্ট করছে। না না, এ আমি হতে দেব না। আর শোন ফারজানা, তোকে যেন আমি আশেপাশে আর কখনো না দেখি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, আমি চাই না বিনি আমার সাথে কখনো মেলামেশা করুক। এরপর ফারজানা মন খারাপ করে বাড়িতে গেল। মা, ও মা, এই দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ হলো গরিব হয়ে জন্ম নেওয়া। কেন, তোর আবার কি হইল? সেই তো সকালবেলা খুব হাসি মুখে বের হয়ে গেলি, আর এখন গলায় কান্না ভেজা আওয়াজ কেন? জানো আজ কি হয়েছে? বিনীতের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ওই যে মেম্বার চাচার বাড়ি, তার বাড়িতে অনেক বড় একটা ইলিশ মাছ রান্না করেছে, আর তাই বিনির মা আমাকে ডেকে পাঠিয়েছিল। সবাই ইলিশ মাছ খাবে, এটা অবাক হওয়ার কিছুই নাই। আমরা হলাম গরিব, আমাগর নুন আনতে পান্তা ফুরায়, আমরা কি ইলিশ মাছ খাইতে পারমু? সাদা ভাত আর আলু ভর্তাই জোটে না, তাদের আবার ইলিশ মাছ? তা তুই কেন গিয়েছিল ওদের বাড়িতে? ওরা কত বড় লোক মানুষ, আমাদের মতো লোকেদের ওদের বাড়িতে মানায় না। আমি একদম যেতে চাইনি মা, বিনি আমাকে জোর করে ধরে নিয়ে গেছে,
আর আমি যখন খেতে বসেছি তখন মেম্বার চাচা এসে আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। কেন গিয়েছিস? তোকে কতবার কইছি বিনের সাথে মিশবি না। ও মা, বাবাকে বলো না আমাদের জন্য যেন একটা বড় ইলিশ মাছ নিয়ে আসে। এরপর পান্তা দিয়ে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবো। অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ খাই না। আর যখন বাবা নদীতে মাছ ধরতে যেত তখন কত বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো। আগে তো আমাকে নিজেদের নৌকা ছিল, এখন তো তোর বাবা অন্যের নৌকায় কাজ করে, এই জন্যই তুই ইলিশ মাছ আনতে পারে না। মা, ঠিক আছে, তোর বাবাকে না হয় আমি বলবো। কই রে আমার মা ফারজানা কই? তোর জন্য বাজার থেকে পুরি আর সিঙ্গারা নিয়ে আসছি। আমার সামনে বসে এগুলো খা মা, তোকে খেতে দেখলে আমার তৃপ্তি লাগে। শোনো তোমার মেয়ের কথা, আজকে সকালবেলা নাকি মেম্বার বাড়িতে ইলিশ মাছ দেখে আসছে, আর আমাকে এসে বলতেছে তোমাকে যেন বলি বড় একটা ইলিশ মাছ নিয়ে আসতে। এখন দেখো অবস্থা, ইলিশ মাছের যা দাম তোমারে বলার তো সাহস পাচ্ছি না। বাবা, ও বাবা, জানো ওরা কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, দেখে কেমন খেতে লোভ লাগলো। আমাদের জন্য একটা ইলিশ মাছ আনো না বাবা। ইলিশ মাছের তো অনেক দাম মা, আমার 7 দিনের টাকা একসাথে করলেও একটা ইলিশ মাছ কেনা যাবে না। আচ্ছা ঠিক আছে মা, টাকা হলে আমি তোমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসব। আচ্ছা শোনো, তুমি তোমার খাওয়া দাওয়া শেষ করে কাজে যাও। কাজ না করলে তো আর মেয়েকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারবে না। এমনিতেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। ঠিকই বলছো, দাও দেখি গরম গরম ভাত দাও, খেয়ে নৌকায় গিয়ে আমার মেয়ের জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসি। মহাজন, ও মহাজন, আমার মেয়েটা অনেক বড় মুখ করে ইলিশ মাছ খেতে চেয়েছে। আজকে আমারে সাথে করে আপনার নৌকায় নিয়ে যান, আমার একটা ইলিশ মাছ দিয়ে দিয়েন। তোদের শখ দেখা তো বাঁচি না, গরিবের এত ভালো ভালো খাইতে মন চাই কেন? ইলিশ মাছের দাম জানে তোর মেয়ে? আচ্ছা ঠিক আছে, তুই তো অনেক ভালো মাছি, তাহলে এক কাজ কর, আজকে আমার সাথে আমার নৌকায় চল, তোরে না হয় একটা ছোট দেখে ইলিশ মাছ দিয়ে দেব। এই ফজল, রশিদ্রেও আমাদের সাথে করে নৌকায় নিয়ে চল। আজকে আমরা 2 ভাই মিলা নদীতে অনেক মাছ ধরমু। তারা দুজনে মিলে নদীতে মাছ ধরতে গেল এবং অনেকগুলো মাছ পেল। মহাজন, আজকে নদী থেকে অনেকগুলো ইলিশ মাছ পাওয়া গেছে। আমি আর ফজল মিলে 50টার ওপরে ইলিশ মাছ ধরেছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, ওইখান থেকে ছোট একটা ইলিশ মাছ নিয়ে যা, তোর মেয়েকে খাওয়াস। মহাজন, কষ্ট করে 50টা ইলিশ মাছ ধরলাম, আর আপনি কি না একটা ইলিশ মাছ দিতেছেন? আমারে অন্তত 2টা বড় মাছ দেন, মেয়েটাও খাইতে চাইছে। তোর সাথে আমার একটা ইলিশ মাছের চুক্তি হয়েছিল, আর তুই কি না 2টা ইলিশ মাছ চাস? এত লোভ কেন তোর? হ্যাঁ, যা যা, এখান থেকে যা। একটা ইলিশ মাছ চাইছিস, একটা ইলিশ মাছ পাবি, তোরে আমি 2টা ইলিশ মাছ কখনো দেব না। এরপর রশিদ এবং ফজল একটা একটা করে ইলিশ মাছ নিয়ে হাঁটতে লাগলো। আমাদের সবচেয়ে বড় দুঃখ কি জানো ফজল ভাই? গরিব হয়ে জন্ম নেওয়া। যদি ধনী হয়ে জন্ম নিতাম তাহলে জীবনে এত কষ্ট পেতে হতো না, আর এত ঠেকতেও হতো না। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে 2জন মিলে মাছ ধরলাম, আর আমাদের কপালে জুটলো ছোট একটা ইলিশ মাছ।
যদি নিজেদের একটা নৌকা থাকতো তাহলে কপালে এত দুঃখ থাকতো না। অন্যের নৌকা দিয়ে মাছ ধরে আসলে কোনো লাভ নাই। কিন্তু ঝড়ের মধ্যে সব নষ্ট হয়ে গেল, আমাদের নৌকাটা হারিয়ে গেল। আর এরপর থেকে আমাদের কপালে কত দুঃখ। সংসারে ঠিক মতো হাড়ি চড়ে না, পোলা পাইনদের ঠিক মতো খাওয়াইতেও পারি না। আল্লাহর ওপর ভরসা রাখো, এমনও হতে পারে আবার সব ফিরে পাবো। বাবারা, ও বাবারা, আমারে কিছু দিয়ে সাহায্য করো। আজ কয়দিন হয়ে গেল ভাত খাই না। আপনাকে কোথা থেকে সাহায্য করব চাচা? আমাদের নিজেদেরই তো পেট চলে না। এই যে দেখেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা ইলিশ মাছ পেয়েছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তোমরা বাড়ি যাও। আমারে আর সাহায্য করতে হবে না। আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে তাই হবে। না চাচা, এই ইলিশ মাছ আপনি নিয়ে যান। আমি না হয় বাড়িতে গিয়ে পোলাপাই নিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, আজকে তুমি আমাকে যে দয়া দেখালে তা তুমি নিশ্চয়ই বহু অংশে ফেরত পাবে। রশিদ ভাই, এইটা তুমি কি করলা? তুমি না সকালবেলা বললা তোমার মেয়েটা ইলিশ দিয়ে ভাত খাইতে চাইছে, আর তুমি কি না এই ইলিশ মাছটা বৃদ্ধ লোকটারে দিয়ে দিলা? ফজল মিয়া, আমার রিজিকে আল্লাহ দিলে অনেক দিন আছে, কিন্তু এই লোকটা কতদিন বাঁচবে বলো তো? তার একটা মনের ইচ্ছে পূরণ করলাম। এই গরিব মানুষটা আজকে বাড়িতে এই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আহারে, ছোট্ট বাচ্চাটা ইলিশ মাছের জন্য অপেক্ষা করে বসে আছে, আর আমি কিনা বাড়িতে ইলিশ মাছ নিয়ে যাব? না রশিদ ভাই, চলো এক কাজ করি, এই ইলিশ মাছটা নিয়ে তোমার বাড়িতে যাই, আর সবাই মিলে রান্না করে ভাগ করে খাই। তুমি সত্যি অনেক ভালো মানুষ ফজল মিয়া। তোমার মতো বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই তো, আজকে তুমি কত বড় একটা মহানুভবতা দেখালে। চলো আমরা সবাই মিলে বাড়িতে গিয়ে ইলিশ মাছটা ভালো করে ভাজি আর পান্তা ভাত দিয়ে খাই। মা, ও মা, দেখে যাও কি আশ্চর্য এক ঘটনা। পুকুর ঘাটে আমি গোসল করতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি ওইখানে অনেক বড় একটা নৌকা বাঁধা, আর ওই নৌকার মধ্যে অনেকগুলো ইলিশ মাছ। এ কি অবাক কাণ্ড! কি কইতেছো সেসব? নৌকা কোথা থেকে আসবো? না না, তুই মনে হয় ভুল দেখছস। মা, আমার কথা বিশ্বাস করো, আর যদি বিশ্বাস নাই হয় তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে নিজের চোখে দেখিয়ে দেব। সত্যি তো, এখানে তো অনেক বড় একটা নৌকা, ঠিক আমাদের নৌকার মতন। যে নৌকাটা আজ থেকে 5 বছর আগে নদীতে ডুবে গেছিল। তোর বাবা আসুক, তোর বাবা যদি দেখতে পায় আমাদের ঘাটে একটা নৌকা আছে, সে অনেক খুশি হবে। আমাদের আর কষ্টের দিন থাকবে না রে মা। ওই দেখো মা, বাবা এসে পড়েছে। ও বাবা, দেখো ঘাটের মধ্যে অনেক বড় একটা নৌকা আছে, আর ওখানে ইলিশ মাছ। কি করে সম্ভব? এ হতে পারে না। ঘাটের মধ্যে নৌকা কোথা থেকে আসবে? দেখলে তো ফজল মিয়া, কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। দেখলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে। আর ওই মানুষরূপী বুড়ো লোকটা আসলে ছিল একজন দরবেশ। রশিদ ভাই,
তুমি তোমার ভালো মানুষের পুরস্কার পেয়ে গেছো। তুমি লোকটাকে সাহায্য করেছিলে, আর তাই তো তার বিনিময়ে তুমি এই নৌকা আর এতগুলো ইলিশ মাছ পেয়েছো। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। কি হয়েছে তোমার? নিজেদের মধ্যে কি বলা বলি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিসের কথা বলতেছো তোমরা? আমারও একটু বলো, আমিও তো ঘটনার কিছুই বুঝতে পারছি না। আর বলো না বউ, আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম খুব মন খারাপ ছিল। সারাদিন নৌকায় পরিশ্রম করে একটা মাত্র ইলিশ মাছ পেয়েছি, কিন্তু হঠাৎ করেই রাস্তায় একটা অদ্ভুত বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। যেই একটা ইলিশ মাছ পেয়েছিলাম, সেই মাছটা ওই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিয়েছি। আমারও মনে হয় ওই লোকটার মধ্যে কোনো অলৌকিক শক্তি ছিল, আর ওই দরবেশ লোকটাকে মাছ দিয়ে দেওয়ার কারণেই আজকে এত কিছু হয়েছে। ফজল মিয়া, আর দেরি করো না। যতগুলো ইলিশ মাছ আমরা পেয়েছি সেগুলো ভাগ করে তুমি অর্ধেক তোমার বাড়ি নিয়ে যাও। তুমি যে কত বড় হৃদয়ের মানুষ সেটা তো আমি আজ দেখলাম। কাল সকাল সকাল চলে এসো, আমরা এই নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যাব। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আসলেই অনেক বড় মনের মানুষ তুমি ভাই। ঠিক আছে, আমি তাহলে দুই একটা মাছ নিয়ে বাড়ি যাই। ও মা, তাহলে আর দেরি করো না, যাও এই অলৌকিক মাছগুলো নিয়ে রান্না করো। আমরা সবাই মিলে আজকে একসাথে পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। আমিনা আপু, তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছো? তোমার রান্না এখনো শেষ হলো না? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো। আব্বুকে তো খাবার দিয়ে আসতে হবে, সেই যে সকালবেলা খেয়ে গেছে। ফাতেমা, রান্না প্রায় শেষ। আমি বাটিতে করে আব্বুর জন্য খাবার গুছিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি গিয়ে আব্বুকে দিয়ে আয়। ঠিক আছে আপু, তুমি সব ঠিকঠাক করে রাখো। আমি গোসল করে আব্বুকে গিয়ে খাবারটা দিয়ে আসছি। তারপর বাড়ি ফিরে তুমি আর আমি একসাথে দুপুরের খাবার খাবো। তুমিও গোসল করে একটু আরাম করে নাও। ঠিক আছে, আর হ্যাঁ, যাবার সময় টিউবওয়েল থেকে আব্বুর জন্য ঠান্ডা পানি নিয়ে যাস। তাড়াতাড়ি বাড়ি ফিরিস। রাস্তায় কারোর সাথে গল্প শুরু করে দিস না কিন্তু। আরে না না আপু, কি বলো? বাবার জন্য আমার বুঝি চিন্তা হয় না? বাবা ক্ষুধায় কষ্ট পাবে, আর আমি কিনা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব? তুমি একটুও ভেবো না, আমি যাবো আর আসবো। আপু, এই যে এদিকে তাড়াতাড়ি এসো, তোমার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আমিনা আপুর রান্না শেষ করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। সমস্যা নেই রে মা, একটু আগে আমার কাজ শেষ হয়েছে। আমি তো রহিম চাচার সাথে একটু কথা বলছিলাম। এবার ফসলের অবস্থা ভালো না, আল্লাহ জানে কি হবে। যাই হোক, আমি খেয়ে নিচ্ছি। তুই বাড়ি যা মা, বাড়ি গিয়ে তোরা দু বোন একসাথে খেয়ে নিস। ঠিক আছে আব্বু, আমি এখনই বাড়ি চলে যাচ্ছি। তুমি মাঠের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কারো সাথে যেন আড্ডা দিতে বসে যেও না। তুমি বাড়ি আসলে আমরা একসাথে রাতের খাবার খাবো। মা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। তোর বোন তো একা রয়েছে, আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো। কিরে ফাতেমা, আব্বুকে কি ঠিক মতো খাবার দিয়ে এসেছিস? আব্বু মনে হয় আজকে মন খারাপ করেছে। কিভাবে যে রান্না শেষ করতে এতটা দেরি হয়ে গেল।
না আপু, আব্বু একদমই মন খারাপ করেনি। আমি যাবার একটু আগেই আব্বুর মাঠের কাজ শেষ হয়েছে। আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিম চাচার সাথে কথা বলছিল। এবার নাকি ফসলের অবস্থা খুব একটা ভালো না। এই বিষয়ে আব্বু অনেকটাই চিন্তিত। কি আর করবে বল? মা মারা যাওয়ার পর আমাদের কথা ভেবে আব্বু দ্বিতীয় বিয়েও করেনি। এদিকে আব্বুর পুরো সংসার একা চালাতে হয়। আমাদের বিয়ে নিয়েও হয়তো অনেক চিন্তা করেন। জানি না আব্বুর জন্য কখনো কিছু করতে পারবো কিনা। ঠিকই বলেছো আপু, তোমার বিয়ের বয়স হয়ে গেছে। তোমার পরপরই আমার বিয়েও দিতে হবে। এগুলো বিষয় নিয়েই হয়তোবা আব্বু খুব চিন্তা করেন। আব্বু শুধু শুধু আমাদের বিয়ে নিয়ে চিন্তা করেন। ফাতেমা, তুই বিয়ে করলেও আমি কখনো বিয়ে করব না। একটাবার ভেবেছিস আমাদের বিয়ে হয়ে গেলে আব্বুর কি হবে? আমরা দুই বোন ছাড়া তো আব্বুর পৃথিবীতে আর কেউ নেই। তুমি ঠিকই বলেছো আপু। মা মারা যাওয়ার পর আমাদের কথা ভেবেই তো আব্বু দ্বিতীয় বিয়ে করেনি। এত চিন্তা করো না আপু, ভাগ্যে যা আছে তাই হবে। কি ব্যাপার, আমার রাজকন্যা দুজন কোথায়? আমিনা, ফাতেমা, কোথায় তোমরা? এদিকে এসো। সারাদিন মাঠে থাকি, তোমাদেরকে নিয়ে যে কত চিন্তা হয়। দুটো বোন সারাদিন বাড়িতে একা একা থাকো, যদি কোনো সমস্যা হয় দেখার তো আর কেউ নেই। আমাদের নিয়ে এত চিন্তা করো না আব্বু, আমাদের কিছুই হবে না। তুমি যদি এত চিন্তা করো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আব্বু, ফাতেমা বলল তোমার নাকি মনটা খারাপ। আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে? তুমি যখন জিজ্ঞেস করছো, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। আমি কিছু বিষয় নিয়ে খুব চিন্তায় আছি মা। তোমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আর এদিকে তোমার মায়ের অসুখের সময় মোড়লের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম। টাকাগুলো তো পরিশোধ করতে হবে। আপু, আমাদের বিয়ে নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই। আমরা দুই বোন কোথাও যাচ্ছি না তোমাকে একা রেখে। তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা ছাড়াও তোমার এই পৃথিবীতে আর কেউ নেই আব্বু। এগুলো কথা বলতেই নেই মা। মেয়ে হয়ে জন্মেছ, পরের ঘরে যেতেই হবে। আর আমার তো বয়স হয়ে গেছে, দুদিন পরেই তো মরে যাব। যাই হোক, খুব খিদে পেয়েছে, চলো খাবারটা শেষ করি। কে গো করিম মিয়া, বাড়িতে আছো নাকি? আরে মোড়ল সাহেব দেখি আমার বাড়িতে। আসুন আসুন, ভেতরে এসে বসুন। মা আমিনা, তোমার মোড়ল চাচাকে কিছু এনে দাও। সাধে কি আর তোমার বাড়িতে আসতে হলো করিম মিয়া? তুমি তো আসতে বাধ্য করলে। তোমার বউয়ের অসুখের কথা বলে সেই যে টাকা নিয়েছিলে, সেই টাকা দেওয়ার তো কোনো নামগন্ধ নেই। তাই ভাবলাম টাকাগুলো না হয় আমি এসেই নিয়ে যাই। আসলে আমি খুব লজ্জিত মোড়ল সাহেব। আমি আপনাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমাকে আর কটা মাস সময় দিন, আমি আপনার টাকাগুলো পরিশোধ করে দেব। করিম মিয়া, তোমার কয়টা মাস তো আর শেষ হয় না, টাকা দিতে হবে না। করিম মিয়া, আমি তোমাকে একটি প্রস্তাব দিতে চাই। আমি আমার বড় ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। আমার ছেলেটাও তোমার মেয়েকে অনেক পছন্দ করে। দেখুন মোড়ল সাহেব, এ ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে পারছি না। আমি আগে আমার বড় মেয়ে আমিনার সাথে কথা বলি, দেখি তার কি মতামত। আমিনা যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজ তবে আসি। আমার কথাটা ভেবে দেখো করিম মিয়া, তোমারও টাকাগুলো দেওয়া লাগলো না, আমাদের মধ্যে একটি সম্পর্ক হলো। তোমার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে, তার কোনো কিছুর অভাব হতে দেব না আমরা। মা আমিনা, কোথায় তুমি? একটু এদিকে এসো তো মা।
তোমার সাথে একটু কথা বলতে চাই। আব্বু, আমি জানি আপনি আমাকে কি বলতে ডেকেছেন। আমি আপনার আর মোড়লের সকল কথাই শুনেছি। সারা গ্রামের মানুষ জানে মোড়লের ছেলে একটা খুবই খারাপ ছেলে, সারা গ্রামের মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়ায়। মা, সেটা আমিও জানি ছেলেটা খুব বেয়াদব, কিন্তু কি করব বলো তো? আমি তো মোড়লের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নিয়েছি। তুমি এসব নিয়ে ভেবো না মা, তোমাকে মোড়লের ছেলেকে বিয়ে করতে হবে না। কিভাবে কি করা যায় সেটা আমি দেখছি। করিম মিয়া, বাড়িতে আছো নাকি? তুমি তো কিছু জানালে না, তাই আমি আসলাম কথা পাকাপাকি করতে। আর এই নাও, বড় দেখে নদীর ইলিশ মাছ এনেছি। মোড়ল চাচা, আব্বু বাড়িতে নেই। আর শোনেন, আব্বুর সাথে আমি কথা বলেছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আর আপনার মাছ নিয়ে আপনি এখনই এখান থেকে চলে যান। আপনার টাকা আমরা দিয়ে দেব। তোমার এত বড় সাহস! তুমি আমার মুখে মুখে এত বড় কথা বললে! আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম। এটা তোমার সাত কপালের ভাগ্য। মাছটা রেখে গেলাম। আমি যেটা নিয়ে আসি সেটা ফেরত নিয়ে যায় না। ফাতেমা, এখনই গিয়ে এই মাছটাকে পেছনের জঙ্গলে ফেলে দেয়। কত বড় সাহস, মাছ নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসে। বদমাস ছেলে জন্ম দিয়েছে, তাকে নিয়ে আবার বড় বড় কথা। আপু দেখো, মাছটার পেট ভর্তি ডিম। এই মাছটাকে ফেলে দেওয়া উচিত হবে না, ডিম নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো মাছটাকে আমরা রান্নাঘরে থাকা বড় মাটির কলসিতে রেখে দিই। তোর যা ইচ্ছে কর গিয়ে, আমি এই ব্যাপারে তোকে আর কিচ্ছু বলতে চাই না। কলসিতে নাকি মাছ রাখবে, মাছ নাকি সেখানে ডিম ফোটাবে, আর সেখান থেকে নাকি বাচ্চাও হবে। যত সব আজগুবি কথা। আমিনা আপু, এই আমিনা আপু, তাড়াতাড়ি এদিকে আসো। দেখো কি কাণ্ডটাই না ঘটেছে। মাছের ডিম ফুটে কতগুলো পোনা মাছ হয়েছে। আরে বাহ, মাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না রে ফাতেমা? চল, আমরা অন্য কলসিতে পানি ভর্তি করে মাছগুলোকে রেখে দিই। দিব্যি মাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। ঠিক বলেছো আপু, আমরা তাই করি। চলো, এই মাছগুলো থেকে একদিন অনেক মাছ হবে। করিম মিয়া, সময় তো পার হয়ে গেল। আমার টাকাগুলো কবে ফেরত দেবে তাই বলো। আমার কথা তো শুনলে না। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে না। তোমার মেয়ে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। মোড়ল সাহেব, আমি কি করতে পারি বলুন? আমার মেয়ে কোনো কিছুতে আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়নি। সে কোনোভাবেই আপনার ছেলেকে বিয়ে করবে না। আমি আমার মেয়ের অমতে কিছু করতে চাই না। আমি আপনার টাকাগুলো ফেরত দিয়ে দেব। করিম মিয়া, আমি তোমার সাথে এগুলো ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তুমি আমার টাকাগুলো সময় মতো ফিরিয়ে দিয়ে এসো, তা না হলে এবার খুব খারাপ কিছু হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের জমির কিছু অংশ বিক্রি করে মোড়লের পাওনা টাকাটা পরিশোধ করে দেব। মোড়ল টাকার জন্য আজকেও মাঠে এসেছিল। ওই জমিটুকু চাষ করেই তো আমাদের সংসার চলে। সেখান থেকে যদি এক অংশ বিক্রি করে দেন তাহলে কিভাবে হবে? আমিনা আপু, আমার কাছে একটা বুদ্ধি আছে। রান্নাঘরে আমরা যে ইলিশ মাছগুলো চাষ করেছি, আমরা সেগুলো বাজারে বিক্রি করে দেই। ইলিশ মাছের যা দাম, আর কিছু টাকা মিলে মোড়লের টাকাটাও শোধ হয়ে যাবে। ফাতেমা মা, তুমি এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আপু, আপনাকে এত কিছু বুঝতে হবে না। পরে আমি আর আপু আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো। আপনি আগামীকাল বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে আসবেন। তোমাদের কোনো কথা আগে শুনছি না। তোমরা দু বোন আমাকে আগে বলো
ইলিশ মাছ কোথা থেকে আসলো? আর তোমরা রান্নাঘরে কিভাবে ইলিশ মাছ চাষ করলে? আপু, আপনার হয়তো মনে নেই, মহাজন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সেদিন সে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছিল, যার পেটে ডিম ছিল। আমরা সেই মাছটাকে আমাদের রান্নাঘরে থাকা বড় মাটির কলসিতে পানি ভর্তি করে রেখে দিয়েছিলাম। আর সেখান থেকে মাছের ডিমগুলো ফুটে অনেকগুলো পোনা মাছ হয়, আর সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। ও আচ্ছা, অবশেষে তাহলে বুঝতে পারলাম তোমাদের রান্নাঘরের ইলিশ মাছের রহস্য। করিম বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে এবং মোড়লের টাকাগুলো পরিশোধ করে দেয়। এই দাও দেখি আবুল চাচা, আমাকেও 1 প্লেট দুধ পুলি দাও। এই সেটা হয়ে দিচ্ছি বাবু, তবে আগেই বলে রাখি, দুধ পুলির দাম কিন্তু আর আগের মতো নেই, প্লেটে 20 টাকা করে বেড়েছে। সেই কি গো, এর মানে 1 প্লেটের দাম এখন 70 টাকা? এ বাবা, এ তো দিন দুপুরে ডাকাতি। সে তোমরা ডাকাতি বলো আর চুরি বলো, গ্রামে তো আমার একটাই পিঠের দোকান। তাছাড়া জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে আর আমার কুল হচ্ছে না। ঠিক আছে, কি আর করা, দাও আমাকে 1 প্লেট, খেতে যখন ইচ্ছে করছে, উপায় আর কি। কি গো জালাল মিয়া, তুমি খাবে না? সেলিমের কথা শুনে জালাল মিয়া এগিয়ে এসে বলল, না গো সেলিম ভাই, অত দামের জিনিস আমি খাবো না। আমাকে আবার বাজার নিয়ে সকাল সকাল বাড়িতে যেতে হবে। আচ্ছা ভাই, তাহলে তুমি এসো। জালাল বাজার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। লোকটার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই। সেই সকালে বলেছি ঘরে চাল তেল সবই বাড়ন্ত, কিন্তু বাজার নিয়ে এখনো এলো না। ওই তো মা, বাবা এসেছে। রূপার কথায় রুবিনা উঠোনের দিকে তাকিয়ে দেখলো জালাল বাজার নিয়ে আসছে। এসেছো তাহলে? আমি তো ভাবলাম আজ বোধহয় না খেয়েই থাকতে হবে। হ্যাঁ গো গিন্নি, এখন বোধহয় সেই অভ্যাসই করতে হবে। এই ধরো তোমার চাল আর তেল, এরপর আবার কবে কিনতে পারবো কে জানে। সে কি গো, এমন কথা বলছো কেন? বলছি কি আর সাধে, মহাজনের থেকে যে টাকা ধার নিয়েছিলাম, মহাজন 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিতে বলেছেন। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কথাটা বলেই জালালের চোখে পানি চলে এলো। তা দেখে রুবিনা বলল, আহা, কাঁদছো কেন? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। আর কি ব্যবস্থা করব গিন্নি, শেষ সম্বল বলতে আছে তো ওই গরুটা, এবার বোধহয় ওটাও বেচে দিতে হবে। জালালের কথা শুনে তার মেয়ে রূপা বলল, সে কি মা, তুমি না আমায় বলেছিলে একদিন আমায় দুধ পুলি করে খাওয়াবে? আমি একদিনও আবুল দাদুর দোকান থেকে দুধ পুলি খাইনি, এবার কি তাহলে বাড়িতেও খেতে পারবো না? ওই যে আবার মেয়েটার খাই খাই শুরু হয়েছে। হ্যাঁ রে রূপা, তুই কবে বড় হবি বলতো? সংসারটাই ভেসে যাচ্ছে আর তুই আছিস তোর দুধ পুলি নিয়ে। রুবিনার কথায় রূপা কাঁদতে কাঁদতে বলল, বারে, আমি কি এমন বলেছি? দেখেছ তো বাবা, মা সব সময় আমার সাথে এমন করে। গিন্নি, তুমি শুধু শুধু মেয়েটাকে বকাঝকা করলে। তাছাড়া মেয়েটা যখন শখ করে বলছেই, দাও না ওকে একদিন দুধ পুলি করে, না জানি আবার কবে গরুটাও বেচে দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আজ বিকেলেই তোমার মেয়েকে দুধ পুলি করে খাওয়াবো। এবার একটু শান্ত হও দেখি। মা, ও মা, কখন দুধ পুলি করবে? আমার তো তর্স হয়েছে না। দেখেছ তো রূপার বাবা, মেয়েটা কেমন ছুঁচো হয়েছে। তা যা বলেছ গিন্নি। মারে, চিন্তা করিস না, আমি এক্ষুনি গোয়ালে গিয়ে দুধ দুয়ে আনছি, তারপরেই তোর মা তোকে দুধ পুলি করে খাওয়াবে। সত্যি বাবা,
সত্যি মাছ দুধ পুলি করে খাওয়াবে? হ্যাঁ রে মা, এখন একটু চুপ করে বস দেখি, সারাক্ষণ শুধু চটপটানি। কই গো গিন্নি, বালতিটা দাও দেখি, আমি যাই দুধটা দুইয়ে আনি। এই ধরো বালতি, আমিও যাই ওই পাড়া থেকে চালটা গুঁড়ো করে আনি। এই বলে রুবিনা বালতি দিয়ে সেখান থেকে চলে গেল, আর জালালো বালতি নিয়ে গোয়াল ঘরে চলে গেল। হ্যাঁ রে কালু, কেমন আছিস? হায় আল্লাহ, তুমি ভালোই জানো আর কদিন আমি কালুকে আর আমার গোয়াল ঘরে রাখতে পারবো। বাবা, ও বাবা, কাঁদছো কেন বাবা? তাছাড়া আমাদের কালু কোথাও যাবে না, তাই না রে কালু? আরে মা, এবার বোধহয় কালুকে হাটে বেচতেই হবে, নইলে যে আমার হাতে আর কোনো উপায় নেই। অত চিন্তা করো না বাবা, মা তো বলে আল্লাহ আছেন, তিনি একটা ব্যবস্থা করবেন। তুমি এখন মন দিয়ে দুধটা দোয়াও দেখি। হ্যাঁ রে মা, দোয়াচ্ছি। আয় রে কালু, এদিকে আয়। এই বলে জালাল দুধ দোয়াতে শুরু করলো। এই ধরো গিনি, এই বালতিতে দুধ আছে, আমি আসি গো, একটু ওদিক থেকে ঘুরে আসি। ও বাবা, আমিও যাব তোমার সাথে। হ্যাঁ গো, মেয়েটা যখন যেতে চাইছে নিয়ে যাও না তোমার সাথে, এখানে থাকলে আমার কাছে ব্যাঘাত ঘটাবে, তার চেয়ে তুমি নিয়ে যাও। বেশ, তাহলে চল রে মা, আমরা ঘুরে আসি। জালাল আর রূপা মেঠো পথ ধরে বাজারের দিকে চলে গেল। আরে জালাল মিয়া নাকি? কোথায় যাচ্ছ গো? সাথে দেখছি রূপা মাও আছে। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ গো সেলিম চাচা, আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? আছি রে মা, আমি ভালোই আছি। তা জালাল, যাচ্ছ কোথায়? আরে কোথায় যাব ভাই, এখন তো আর চাষবাসের কাজ নেই, বাড়িতেও সারাদিন ভালো লাগে না, তাই ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু ঘুরে যাই। ভালো করেছ গো। তা চল রে রূপা মা, তোকে আজ আবুল চাচার দুধ পুলি খাওয়াবো। না গো চাচা, ওসব আমি খাবো না। তাছাড়া আজ তো আমার মা বাড়িতেই দুধ পুলি বানাচ্ছে। সে কি রে, তাই নাকি? হ্যাঁ গো চাচা। ভালোই করেছো। আবুল চাচা যা শুরু করেছে, গ্রামে মাত্র একটা পিঠের দোকান বলে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তা যা বলেছ সেলিম ভাই, ওসব দোকানে যাওয়া আমাদের মতো গরিবের সাজে না। কি করব বলো জালাল মিয়া, সবার বউ তো আর তোমার বউয়ের মতো পিঠে বানাতে পারে না। আসলে কি বলো তো, এ গ্রামে যদি আর কেউ এমন দোকান দিত, তাহলে আবুল চাচার তেজ একটু কমতো। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু এমন দোকান দেবে সেরকম লোক কোথায়? চাচা, ও চাচা, চলো না আজ আমাদের বাড়িতে, আমার মায়ের হাতের দুধ পুলি খেয়ে দেখবে কেমন মজা। হ্যাঁ গো সেলিম ভাই, চলো না আমাদের সঙ্গে। কিন্তু আমি আরে আমি করছো কেন? তুমি তো আমাদের ঘরেরই লোক, এত লজ্জা পাচ্ছ কেন? বেশ, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো একবার খেয়ে আসি। এই বলে সেলিম জালাল আর রূপার সঙ্গে তাদের বাড়িতে গেল। কই গো গিন্নি, হলো তোমার পিঠে? এই তো হয়েই এসেছে। আরে সেলিম ভাই, আপনি? হ্যাঁ ভাবি, না এসে পারলাম না, মেয়েটা এমন বায়না করলো। না না, ভালোই তো হয়েছে। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য দুধ পুলি নিয়ে আসছি। তা ভাই জালাল, তোমার কাজকর্ম কেমন চলছে? আর কাজকর্ম ভাই, কোথাও তেমন কাজ পাচ্ছি না, এর মাঝে বিপদ আরো বেড়েছে। সে কি গো, আবার কি হলো? তুমি তো জানোই ভাই, এবছর বর্ষায় ঘরটা সারিয়েছিলাম, তখন মহাজনের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, বলেছিলাম 1 বছর পর শোধ করে দেব, কিন্তু মহাজন এক্ষুনি সেই টাকা চাইছে। বলো কি গো, এ তো ভারী অন্যায়। কি করব বলো, গরিবের সাথে অন্যায় হওয়াটাও যেন আজকাল নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এদিকে দেখো না, কাজকর্ম যে করব তেমন কোনো কাজও পাচ্ছি না।
জালাল আর সেলিম যখন কথা বলছিল তখনই রুবিনা সেখানে এসে বলল, হয়েছে, ওসব কথা পরে হবে। এই ধরুন সেলিম ভাই, এবার খেয়ে দেখুন কেমন হয়েছে দুধ পুলি। আর আমারটা মা, আমার জন্য আনোনি? এনেছি রে মা, তোর জন্যই তো এত কিছু। এই ধর তোর বাটিটা। সেলিম দুধ পুলি মুখে দিয়েই বলল, আহ কি স্বাদ, ঠিক যেন অমৃত। এমন স্বাদের দুধ পুলি আমি এর আগে কখনো খাইনি। সে কি গো, তুমি তো আবুল চাচার রোজকার কাস্টমার, আর তুমি এ কথা বলছো? আরে ছাড়ো তো সব কথা, ওটা কি আর দুধ পুলি নাকি? ও তো লোক ঠকানো ব্যবসা। ওতে না আছে দুধ আর নাই বা আছে স্বাদের পুলি, কিন্তু না খেয়ে উপায় কি? ওকেই হয়তো বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। ভালোই বলেছ। সেলিম আবারও দুধ পুলি মুখে দিয়ে রুবিনাকে বলল, এই বুঝলেন ভাবি, আপনি যদি একটা দুধ পুলির দোকান দেন, তাহলে আবুল চাচার দোকান একদিনেই বন্ধ হয়ে যাবে। কি যে বলেন না ভাই। না না ভাবি, এসে উড়িয়ে দেবেন না কথাটা। বুঝলে ভাই জালাল, একটু আগেই না তুমি বলছিলে কোনো কাজ খুঁজে পাচ্ছ না? তুমি চাইলে কিন্তু একটা দুধ পুলির হোটেল দিতে পারো, দেখবে একদম রমিয়ে চলবে। সেলিমের কথা শুনে জালাল কিছুটা অবাক হয়ে বলল, না না, এ তুমি কি বলছো? আবুল চাচার এতদিনের দোকান, ওইটা ফেলে মানুষ আমার হোটেলে কেন আসবে? আরে আসবে না মানে, ছুটতে চলে আসবে। আবুল চাচা এক প্লেটের যা দাম রাখে আর তার পিঠের যে স্বাদ, তুমি একবার দোকান খুলেই দেখো না, মানুষ তোমার দোকানেই আসবে। যাকে এবার আসি গো, রাত হয়ে যাচ্ছে। সেলিম কথাটা বলেই সেখান থেকে চলে গেল। হ্যাঁ গো, সেলিম ভাইয়ের কথাটা একবার ভাবলে? কোন কথাটা? আরে বাবা, কোন কথা আবার? সেলিম ভাই বলল না দুধ পুলির হোটেলের কথা, দেখবে নাকি একবার চেষ্টা করে? আসলে গিন্নি, আমিও বেশ কবার ভেবে দেখলাম, কিন্তু যদি উল্টোটা হয়? শোনো না, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? তাছাড়া আমাদেরকে তো আবুল চাচার মতো বাইরে থেকে দুধ কিনে করতে হবে না। আমাদের তো কালুই আছে। আর এসব করে যদি কালুটাকে না বেচতে হয়, তাহলে ক্ষতি কি? তুমিও ভুল বলনি। বেশ, তাহলে তোমরা যখন বলছোই, একটা চেষ্টা করে দেখাই যাক। আচ্ছা, তাহলে তুমি একদম চিন্তা করো না, কাল সকালেই আমি সব গুছিয়ে নেব। পরদিন সকাল হতেই রুবিনা দুধ পুলি বানাতে শুরু করে দিল। আহা, কি গন্ধ ছেড়েছে গো মা! এমন গন্ধ পেলে লোকেরা তো এমনি ছুটে আসবে। কি বাবা, তাই না? ভালোই বলেছিস রে মা, তাই যেন হয়। আল্লাহ সহায় থাকলে সবই হবে। অত চিন্তা করো না তো। এই ধরো, সব তৈরি হয়ে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু এগুলো নিয়ে আমি এখন কোথায় বসবো? হ্যাঁ গো, বলছিলাম যতদিন কোনো জায়গা ঠিক করা না হয়, ততদিন তুমি বরং এগুলো মাথায় করেই বেচো। কি গো, তোমার এতে আপত্তি নেই তো? আর আপত্তি কি নেই, তাছাড়া সৎভাবে উপার্জন করতে লজ্জা কিসের? দাও, হাড়িটা তুমি আমার মাথায় তুলে দাও। দুধ পুলি নেবে গো, দুধ পুলি, গরম গরম দুধ পুলি, যত খাইবে ততই চাইবে, জালালের দুধ পুলি। আরে ওইটা জালাল মিয়া না? আমার ব্যবসা চোপাট করতে ও আবার এসব কি শুরু করলো? এই যে জালাল মিয়া, এদিকে শোনো। আবুলের ডাকে জালাল সেদিকে এগিয়ে বলল, কি হয়েছে আবুল চাচা?
কি হয়েছে সেটা তো তুমি বলবে বাপু। তা কি করা হচ্ছে শুনি? তুমি কি ভেবেছো মাথায় করে দুধ পুলি বেচলে লোকের আমার দোকান ছেড়ে তোমার কাছে ছুটবে? কি যে বলো না চাচা, লোকেরা তো ছুটবে আমার দুধ পুলির স্বাদে আর দামে। তোমার মতো লোক ঠকানো ব্যবসা আমি করি না গো। জালালের কথায় আবুল রেগে গিয়ে বলল, কি কি বললে তুমি? ঠিকই তো বলেছি, যেখানে তুমি লোকের কাছে 70 টাকায় দুধ পুলি বেচছো আর সেখানে আমি মাত্র 40 টাকায় দিচ্ছি। এখন লোকেরাই ঠিক করবে তোমার কাছে খাবে নাকি আমার কাছে। জালালের একথা শুনে আবুল দোকানের লোকেরা তাকে ভিড় করে বলল, কি বললে? 1 প্লেট দুধ পুলি 40 টাকা? বেশ বেশ বেশ, তাহলে আমার 1 প্লেট দাও দেখি। হ্যাঁ গো, আমাকেও দাও দেখি তোমার দুধ পুলির কেমন স্বাদ। এই বলে লোকেরা জালালের চারপাশে ভিড় জমাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেব, এই ধরুন আপনারটা। এইভাবেই দেখতে দেখতে জালালের সব দুধ পুলি মুহূর্তেই শেষ হয়ে গেল। কি খাওয়াইলে গো ভাই? এতদিন তো মুখটাই নষ্ট করেছি, আর আজ যা খেলাম দুধ পুলি তো নয়, একেবারে মাখন গো মাখন। তা যা বলেছো, আজ থেকে আমরা সবাই তোমার কাছেই খাবো। দামেও কম, আবার মানেও ভালো। দেখি দেখি কি হচ্ছে সব। আবার দোকানের সামনে আমার কাছে না খেয়ে ওর কাছে খাওয়া হচ্ছে। না 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 না, এখানে ওর জায়গা হবে না। তাহলে কি হলো গো আবুল চাচা, দেখলেন তো? আপনার দোকান থাকা সত্ত্বেও সবাই আমার কাছেই খেতে চাইছে। এই শোন জালাল, আমার সাথে লড়তে আসিস না, এর শেষ আমি দেখে নেব। কথাটা বলেই আবুল দোকানের ভিতর চলে গেল। ভয় পেও না জালাল ভাই, তুমি একটা দুধ পুলির হোটেল দাও, আমরা সেখানেই যাব, কি বলো সবাই? একথা বলেই সবাই একসাথে খুশিতে চিৎকার করে উঠল। এরপর বেচা বিক্রি শেষে জালাল বাড়িতে ফিরে এলো। এ কি বাবা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? দুধ পুলি বিক্রি হয়নি? আরে তাই তো, কি গো কথা বলছো না কেন? না গো গিন্নি, সব দুধ পুলি বিক্রি হয়ে গেছে। এখন যা বুঝতে পারছি মাথায় বেচলে আর হবে না, এবার একটা হোটেল দিতেই হবে। বলো কি গো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছি। সবাই তোমার হাতে দুধ পুলি এত ভালো খেয়েছে যে তারাই আবদার করছে এবার একটা হোটেল চাই। অবশেষে আল্লাহ বোধহয় আমাদের দিকে মুখ তুলে চাইলেন, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। সত্যি বাবা? তাহলে আর কালুকেও বেচতে হবে না? না রে মা, ওর কারণেই তো আজ এত সব সম্ভব হলো। এবার মহাজনের ধারটা শোধ হয়ে যাবে। ইয়ে, কি মজা! এই বলে রূপা তার বাবাকে জড়িয়ে ধরলো। আর এভাবেই খুব অল্প দিনেই দুধ পুলির হোটেল দিয়ে তাদের সব অভাব দূর হয়ে যায়। তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।